তারেক রহমান বের হচ্ছেন। তারেক রহমান, তার স্ত্রী, আমি সেই চিত্র নিশ্চয়ই দেখছেন, তারাও কিন্তু এই বাসটিতে উঠবেন। তারেক রহমানের স্ত্রী উঠে গেলেন এবং স্বজনদের জন্য এই বাসটি। তারেক রহমানের কন্যা, তিনিও বাসে উঠছেন, যাচ্ছেন দাদির শেষ বিদায় জানাতে। তারেক রহমান উঠছেন মাকে শেষ বিদায় জানাতে। এতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন মায়ের দেহের পাশেই। তাকে আমরা কোরআন তেলাওয়াত করতেও দেখেছি। কোরআন পাঠের মধ্য দিয়ে তিনি সময় কাটিয়েছেন। এতক্ষণ ৯টা ১৭ থেকে এখন ১১টা বাজে, এত দীর্ঘ সময় তিনি সেভাবেই কাটিয়েছেন। তিনি যেহেতু বাসে উঠেছেন, আমরা ধরেই নিতে পারি সবশেষ নেতাকর্মী কিংবা সবশেষ জন হিসেবে তিনি বাসে উঠলেন। এই বাসটি শুধুমাত্র স্বজনদের জন্য নির্ধারিত করা ছিল। সেই বাসটিতে যখন তিনি উঠলেন, আশেপাশে তখনও নেতাকর্মীরা ভিড় করছেন। এই বাসটিতে অধিকাংশ নারী স্বজনরাই উঠেছেন আমরা যতটা দেখেছি। এবং তারেক রহমানও এই বাসটিতে উঠলেন। এই বাসটি কিন্তু অপেক্ষাকৃত ছোট। এই বাসটি পরে প্রস্তুত করা হয়েছিল। দুটি বাস প্রস্তুত করা হয়েছে একই আদলে। তারেক রহমান যে বাসে ফিরে সংবর্ধনা নিয়েছিলেন, যে বাসে ফিরে সরাসরি দেখতে গিয়েছিলেন মাকে, তখন মা তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এভারকেয়ার হাসপাতালে। তিনি হয়তো চেয়েছিলেন তার মাকে জীবিতই তার জন্য প্রস্তুত যে বাসভবন, সেই বাসভবনে যদি তিনি আনতে পারেন। তিনি পারেননি। মহান আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন বেগম খালেদা জিয়া। তার সেই মনের আশাটি পূরণ হয়নি। তবে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তার বাসায় কিন্তু এলেন। তবে সেটি নিথর দেহ হয়ে, সেই নিথর দেহের পাশে অনেকটা সময় কাটানোর সুযোগ পেলেন তারেক রহমান, তার কন্যা, তার স্ত্রী সহ স্বজনরা, এবং তার বগুড়ার বাড়ির স্বজনরাও এসেছেন। আমরা দেখছিলাম তারেক রহমানের বাবা জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তুতির জন্য ইতোমধ্যেই আমরা দেখছি যে বেশ নিরাপত্তা। এবং আপনি বলছিলেন, আমি শুনছিলাম যে কেন এত বেশি নিরাপত্তা। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বলা হয়েছে শেষ পর্যন্ত। ভিভিআইপি যখন তাকে ঘোষণা করা হলো, তারপর থেকেই তো এভারকেয়ার হাসপাতালের চারদিকেই নিরাপত্তার বেষ্টনী বেড়েছে। সেই নিরাপত্তায় শেষ পর্যন্ত তিনি শায়িত হবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে রাষ্ট্রের জন্য যারা জীবন উৎসর্গ করে গেছেন, জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য, গণতন্ত্রের জন্য, তাদেরকে সম্মানসূচক প্রতীক হিসাবে সাধারণত বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেখানে দাফন করা হয়। সংসদ ভবনের পাশ লাগোয়া যে কমপ্লেক্স, যেখানে জিয়াউর রহমানের সমাধিসৌধ, সেখানেই তাকে দাফন করা হচ্ছে। স্বামীর বাম পাশের অংশে তাকে দাফন করা হবে। এবং তার জন্য যে প্রস্তুতি গুলশানে, সেই প্রস্তুতি এখন ৯টা ১৭ থেকে আমরা দেখছিলাম যখন তাকে আনা হলো, সামনের সড়কটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে নির্ধারিত যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা এখানে অবস্থান করছিলাম একদম মূল ফটকে। এবং মূল ফটকের ভেতরে যখন অনেকেই ঢুকে যান নিরাপত্তার স্বার্থে, শেষ পর্যন্ত তাদেরকেও বের করে দেওয়া হয়। এখন আমি যেমনটি বলছিলাম যে মরদেহবাহী গাড়িটি দ্বিতীয় গেট দিয়ে বের হচ্ছে। সন্তানের বাড়ি থেকে শেষ যাত্রার জন্য বের হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সন্তানের বাড়িতে আর আসা হবে না তার। এখন এই বাড়িটি থাকবে শূন্যতায়। তারেক রহমানের বাড়ি, যে বাড়ি থেকে, যে সন্তানের বাড়ি থেকে তিনি বের হলেন, নিথর দেহ হয়ে এলেন সন্তানের বাসায় শেষবারের মতো, নিথর দেহ হয়েই বের হচ্ছেন শেষবারের মতো। একেবারে গুলশানের সামনের এই অংশটিতে গাড়িটি বের হয়ে গেছে, ধীর হয়ে এগোচ্ছে। আশেপাশে কর্ডন করে আছে বিএনপির নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার পেছনেই একটি কালো গাড়ি, তার পেছনে তারেক রহমান কন্যা এবং তার স্ত্রী সহ যে বাসটি, সেটি, তার পেছনে সাদা গাড়িটি, যে গাড়িটি ব্যবহার করছিলেন তারেক রহমান, তার পেছনে সেই বড় বাসটি, সবার আগে বাংলাদেশ লাল সবুজের যে বাসটি, সেই বাসটি। একেবারেই আমরা তিনটি গাড়ি, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী, মরদেহ বহনকারী গাড়িটি লাল সবুজে পতাকায় মোড়ানো, সেই লাল সবুজের আদলে মোড়ানো আরও দুটি গাড়ি। এক টুকরো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে।
এক টুকরো বাংলাদেশ ধীরে এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউ, যেখানে তাকে শেষ বিদায় জানানো হবে, যেখানে তিনি শেষ বারের মতো শায়িত হবেন একেবারেই স্বামীর কবরের পাশে। তার সন্তানের কবর বনানী কবরস্থানে, আপনারা জেনে থাকবেন। তিনি গুলশান, এবং আমরা দেখছিলাম সেই বহনকারী গাড়ির যে বহর, সেটি খুবই মানুষের হাঁটা গতিতে এগুচ্ছে সামনের দিকে। আমরা দেখছি এখন পর্যন্ত ফেরোজা এবং তারক রহমানের 196 নম্বর যে বাসা, সেটির অংশ কিন্তু এখন পর্যন্ত এগুতে পারেনি। অর্থাৎ যে ফিরোজায় দীর্ঘ সময় কাটিয়েছেন বেগম খালেদা জিয়া, সেই ফিরোজার সামনের যে সড়কের চত্বরটি, সেটি পার হয়ে গেলেন তিনি, পার হয়ে গেলেন চিরদিনের জন্য, আর ফিরবেন না। আমি বলছিলাম লাল সবুজে মোড়ানো তার মরদেহ বহনকারী গাড়িটি যেমন যাচ্ছে, একই সঙ্গে আরো দুটি লাল সবুজে মোড়ানো আদলে বাস যাচ্ছে, যেন এক টুকরো বাংলাদেশে এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে, তার শেষ যাত্রায় সঙ্গী হওয়ার জন্য। এখন একটু গাড়ির গতি বেড়েছে। গুলশান 2 চত্বর পার হয়ে তারপর সামনের দিকে যাবে। তারেক রহমান তার কন্যা এবং স্ত্রীকে সাথে করে নিয়েই ছোট বাসটিতে উঠেছেন। তার সামনে মায়ের মরদেহ বহনকারী গাড়িটি লাল সবুজের পতাকায় মোড়ানো। আমি বলছিলাম যে লাল সবুজের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তারেক রহমানও, সেই স্বপ্ন দেখেন বেগম খালেদা জিয়াও দেখেছেন, তার জন্য কাজ করেছেন দীর্ঘ সময়। 1960 সালে যখন জিয়াউর রহমানের সঙ্গে দীর্ঘ বন্ধনে আবদ্ধ হন, তার মাত্র 21 বছর পরেই তিনি তার স্বামীকে হারান। এরপর দীর্ঘ সময় তো কেটে গেল, রাজনৈতিক নানা চড়াই উতরাই তিনি পেরিয়েছেন। আমি বলছিলাম যে গাড়ি বহরের 8 নম্বর বা যানটি রয়েছে 4 নম্বর। দর্শক, আপনারা দেখছিলেন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহর, সেটি আসলে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে। এবং আপনাদেরকে দর্শক একটু রুটটি বলে রাখি, ঠিক কোন রুট দিয়ে এই গাড়ি বহরটি যাবে, যেটি এই মুহূর্তে গুলশান 2 থেকে বের হয়েছে। 196 নম্বর বাসা থেকে বের হয়ে সেটা গুলশান 2-এর মোড়ে যাবে। গুলশান 2-এর মোড় থেকে ঠিক ডান দিকে টার্ন করে বা ডান দিকে গিয়ে সেটি আসলে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ অর্থাৎ বনানীর এই অংশ হয়ে সেটি পৌঁছাবে মহাখালী ফ্লাইওভারের, মূলত এয়ারপোর্ট রোডে যেটি বলা হয়। বনানী থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে পৌঁছাবে। এয়ারপোর্ট রোড থেকে পৌঁছানোর পরে ঠিক বনানী থেকে বাম দিকে গিয়ে মহাখালী ফ্লাইওভারের উপরে উঠবেন, অর্থাৎ এয়ারপোর্ট রোড থেকে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে উঠে সেটি জাহাঙ্গীর গেট থেকে নামবে এবং তারপরে আবার বাম দিকে গিয়ে সেটি বিজয় সরণি হয়ে যাবে এবং বিজয় সরণি থেকে ডান দিকে টার্ন করে সেটি মূলত উড়োজাহাজ ক্রসিং হয়ে আবার বামে মোড় নিবে এবং বামে মোড় নিয়ে ঠিক আরেকটু সামনে গিয়ে জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেটটি রয়েছে ডান পাশে, সেটি দিয়ে ঢুকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছে সেই গাড়িটি। এবং সেই গাড়ি বহরের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। তার মাধ্যমে জানাবো সেই গাড়ি বহরের সবশেষ অবস্থা, লোকেশন তো অবশ্যই, এবং সেই যে লাল সবুজ পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানটি, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন, তার সেই গাড়ি বহরের কথা জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। শান্ত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রঞ্জন, ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন আপনারা? এটি গুলশান থেকে বের হয়ে বনানীর কামাল আতাতুর্ক রোডে হওয়ার কথা আপনাদের লোকেশন। ধীরে ধীরে ক্রস করে একটু আগেই লাল সবুজের পতাকায় মোড়ানো
গাড়িটি বের হলো এবং লম্বা প্রোটোকল এবং সামনে অন্য সহকর্মীরাও আছেন। আমরা চেষ্টা করছি সেদিকে এগোনোর এবং অন্যান্য সদস্যরা পরিবারের তারাও এখন ঠিক বের হবেন, যারা এসেছিলেন তাকে এক নজর দেখার জন্য তারা এখনও এখান থেকে বের হচ্ছেন এবং পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড, সেনাবাহিনী থেকে শুরু করে একেবারে সামনে থেকে যারা সিকিউরিটি দিচ্ছেন, CSF অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারা এই মুহূর্তে খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়িটি নিয়ে সামনে এগিয়েছেন। কোন রুট দিয়ে যাবেন আমরা জানতাম যে ঠিক ফ্লাইওভার ধরে এখান থেকে এয়ারপোর্ট রোড এবং মহাখালী ফ্লাইওভার ধরে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, এরপরে যে উড়োজাহাজ ক্রসিং হয়ে বাই মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে যাওয়ার কথা। সামনে আমরা এগোলে হয়তো আরও বুঝতে পারবো, তবে এই মুহূর্তে আমরা দেখছি যে বাড়ির সামনেও আমরা দেখতে পাচ্ছি এখনও যারা এসেছিলেন এক নজর দেখার জন্য অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘদিনের সঙ্গী বিএনপির কিংবা এই দলের সমর্থক যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা এক নজর দেখতে এসেছিলেন। প্রতিবেশী যারা আছেন, কাছের মানুষ, তারা ভেতরে ছিলেন এবং তারাও একে একে বের হওয়ার চেষ্টা করছেন। এবং একটা প্রোটোকল তো এখনও রাখা হয়েছে গুলশানের ঠিক এই জায়গাটায়, তার গাড়ি একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর পরবর্তী যে বহর বা অন্যান্য গাড়ি যারা আছেন তারা সঙ্গে যাবেন পরবর্তীতে। তবে এই মুহূর্তে আসলে গুলশান এরিয়া ক্রস করে গেছে এবং এগোচ্ছে সামনের দিকে, আমরা সেটুকুই জানি। এখনও পর্যন্ত গুলশানের মধ্যে আমি অন্তত রয়েছি, অন্য সহকর্মীরা সামনে থেকে ফলো করছেন এই গাড়ি বহরটা এবং যখন এখান থেকে বের হয়ে একেবারে হাঁটার গতিতে নিয়ে যাওয়া হলো, দুই পাশে গার্ড অফ অনার দিয়ে, প্রোটোকল দিয়ে, সবাই মোবাইল ফোনে বাইরে থেকে যারা দাঁড়িয়েছিলেন তারা ধারণ করার চেষ্টা করেছেন। যে নেতৃবৃন্দ, যে সহকর্মীরা দীর্ঘদিনের সারথি ছিলেন, তারা অপেক্ষমান ছিলেন এবং তাদের চোখে জল আমরা দেখেছি এবং একটা আকুতি, অন্যরকম এক বিদায়, অন্যরকম এক বিদায়ের আবহ। এই মুহূর্তে রোদও উঠেছে, কি অদ্ভুত এই দিন, এক অন্যরকম দিন বলা যায়। গত কয়েকদিন শীতের কুয়াশায় মোড়ানো ছিল এই শহর, এই দেশ, সেখানে আজই আসলে সূর্যের আলো একটা অন্যরকম আভা দিচ্ছে এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি তাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সাজোয়া গাড়িটাকে মানিক মিয়া এভিনিউয়ের দিকে বা সংসদ ভবন মাঠের দিকে, যেখানেই আসলে মূল যে জানাজা সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই অভিমুখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসেছেন ঢাকায় আজ সকালে এবং সেই জায়গাতে অলরেডি জড়ো হয়েছেন এবং সেই ছবি, সেই চিত্রও আমরা দেখেছি। নানা কষ্ট এবং অনেক উত্থান পতনের রাজনৈতিক জীবন পেরিয়ে এখন তিনি সেই অন্তিম যাত্রায়। মাত্র 36 বছর বয়সে বিধবা হন, নিজের ছোট ছেলেকে 2015 সালে নিজ হাতে বিদায় দিয়েছেন এবং আজ তিনিও বিদায় নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম বাড়ির ভেতরের যে চিত্র, সেটা দেখছিলাম। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কোরআন শরীফ পাঠ করছিলেন। তার মেয়ে জাইমা রহমান, তিনিই কাঁদছিলেন। পরিবারের সবাই অশ্রুসিক্ত ছিলেন। এক জীবনে যেমন কষ্ট সয়েছেন অনেক বেশি, তেমন আপোষহীন যে নাম, যে তকমা, সেটাও তিনি অর্জন করেছেন তার দৃঢ় নেতৃত্বে। এই দেশই তার ঠিকানা, এই লাল সবুজের দেশই তার শেষ ঠিকানা, সেটাই বারবারই বলেছেন এবং সেই জায়গাটাতেই কোনো আপোষ করেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন বারবারই। আমরা প্রোটোকল দেখছি, এখনও গুলশান এরিয়ায় মুভ করতে পারছি না, তবে অন্য সহকর্মীরা নিশ্চয়ই সামনে এগোচ্ছেন বহরের সঙ্গে। সেখানে বাড়ির ভেতর থেকে আরও বা আশপাশ থেকে যে গাড়িগুলো এসছিল তাকে দেখতে এবং এখন যারা তার জানাজায় শরীক হওয়ার জন্য, অংশ নেওয়ার জন্য গুলশান থেকে যাবেন, তাদের গাড়ি প্রপার আসলে চেক করে তারপরে এই গুলশান এরিয়া থেকে ছাড়া হচ্ছে এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণে সেটা করছেন এবং একটা করে গাড়ি একটা নির্দিষ্ট সময় পর পর এখান থেকে ছাড়া হচ্ছে, যাতে খুব আস্তে ধীরে এবং সময় নিয়ে মানুষ এক নজর যাতে দেখতে পারে এই লাল সবুজের পতাকা মোড়ানো বাসটা, মোড়ানো ফ্রিজার ভ্যানটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেদিকেই। এবং এই জীবনের যে গল্প গাথা, যে মহাকাব্য তিনি লিখে গেছেন, সেই অন্তিম প্রয়াণের পথে সবই স্মরণ করছিলেন এখানে থাকা নেতাকর্মী যারা ছিলেন। এবং ঠিক এই মুহূর্তে প্রোটোকলও সরিয়ে নেওয়া হচ্ছে, অন্য রুটগুলো খুলে দেওয়া হচ্ছে গুলশান। এবং আমরা দেখছি যে পরিবারের যারা রয়েছেন, যারা এই মুহূর্তে ভেতরে ছিলেন, সেই গাড়ি বহর
সেই গাড়ি বহর এই মুহূর্তে ছাড়া হয়েছে এবং তারাও সেই যে বহরের সঙ্গী হবেন, খালেদা জিয়াকে বহন করা যে বহর, সেই বহরে এর সঙ্গী হচ্ছেন গুলশান এরিয়া এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটিকে এই মুহূর্তে এইখানকার প্রোটোকল সরিয়ে নিয়ে সামনে তার অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে। রেজা, এবং যারা ছিলেন সঙ্গে আমরা দেখতে চেষ্টা করেছি, দেখেছিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যে পেজটি রয়েছে সেখানে তারা ভেতরের পরিবেশ কি অবস্থা তৈরি হয়েছিল এই ফিরোজা আঙিনায় সেটা বারবারই দেখাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন। আমি 25 ডিসেম্বর ছিলাম যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো তারেক রহমানের, তখন তার যে চেহারায় একটা উদ্দীপ্ত ভাব সেটা কাল থেকে একেবারেই মলিন, একেবারেই নেই। মা হারানোর যে বেদনা সেটা সইতে হচ্ছে তাকে, অভিভাবক হারানোর বেদনা সইছে পুরো বাংলাদেশ, আর তিনি এখন হয়ে গেছেন এই পরিবার তথা এই দলের অভিভাবক এবং এই দেশটা নিয়ে তার ভাবনা, তার চিন্তায় আসলে এগিয়ে নিয়ে যেতে চান। এবং আবারও মনে করিয়ে দিতে চাই, আজ খুব সকালে এভার কেয়ার থেকে ঠিক 9টার আগ মুহূর্তে তিনি গুলশানের এই বাসভবন অভিমুখে আসেন, তাকে বহনকারী বহর এবং কার্ড অফ অনার দিয়েই তাকে আনা হয় এবং সেখান থেকে তিনি এই গুলশান অভিমুখ থেকে তিনি এখন রওনা হলেন মানিক মিয়া এভিনিউ এর দিকে। রেজা। আমরা তার মাধ্যমে জানাচ্ছিলাম যে গাড়িবহরটি এই মুহূর্তে ঠিক 2 নাম্বার ক্রস করেছে এবং সেটি 2 নাম্বারের যে গোল চত্বরটি সেটি পার হয়ে বনানী এলাকায় অবস্থান করছে এবং কামাল আতাতুর্কের যে সড়কটি রয়েছে সেই সড়কে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, মূলত সেই যে খালেদা জিয়ার বহর, যে তাকে বহনকারী ফ্রিজার ভ্যানটি যেটি দেখা যাচ্ছে এবং সেখানে লাল সবুজের যে পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানটি, সেটিতেই খালেদা জিয়া আছেন নিথর দেহে এবং তিনি কেবল একটি নাম নয়, খালেদা জিয়া দেশের রাজনীতির বাকবদলের এক জীবন্ত ইতিহাসও বটে এবং সেই ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি আজ হচ্ছে। তবে তিনি এই লাল সবুজের গাড়িতে করেই কিন্তু যাচ্ছেন তার প্রিয় জনমানুষের কাছে, গণমানুষের কাছে। সেখানে গণমানুষই তাকে শেষ বিদায় জানাবেন এবং সেই শেষ বিদায় জানানোর বহর যেটি যাচ্ছে সেই বহরের সবশেষ তথ্যগুলো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার মাধ্যমে জানাবো ঠিক কত দূর এগোলো সেই গাড়ি বহর। সবুজ, একটু জানাবেন আমাদের ঠিক কত দূর এগোলো? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বনানী এলাকায় কামাল আতাতুর্ক সড়কে রয়েছে গাড়িটি। আপনি আছেন সেই গাড়ি বহরের সাথে, জানাবেন সেখানকার পরিস্থিতি। বেশ নিরাপত্তা বলয় আছে, কিন্তু দুপাশে আমরা দেখছি যে মানুষের উপস্থিতিও আছে যারা শেষবারের মতো তাকে বিদায় জানাচ্ছেন। আতাতুর্ক যে সড়কটি রয়েছে সেই সড়কটি পার হচ্ছে এবং রাস্তার দুই পাশে শত শত হাজার হাজার মানুষ এই গাড়িবহরের সঙ্গে এবং গাড়িবহরের পেছন পেছন হাঁটছে। এই যে সব যাত্রা শেষ বিদায় জানানোর জন্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা ঠিক গাড়িবহরটি যে রয়েছে গাড়িবহরের ঠিক পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং খুব ধীর গতিতেই গাড়িবহরটি এগোচ্ছে এবং এটি বনানী হয়ে মহাখালী যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার হয়ে মূলত জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি দিয়ে 6 নাম্বার যে গেটটি রয়েছে জাতীয় সংসদ ভবনের, সেই 6 নাম্বার গেট দিয়ে আসলে প্রবেশ করবে এবং এই যে খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে এবং শেষ বিদায় আসলে তাকে জানাচ্ছেন। এই যে বিদায়,
একজন মানুষের যিনি এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন তার লড়াই চালিয়ে গিয়েছেন, সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এই কারণেই তিনি এই শেষ সময়টায় তিনি চলে গিয়েছেন, কিন্তু এই দেশের মানুষের কাছে, এই মাটির কাছে, এই দেশের কাছে অনন্য হয়ে আজীবন থাকবেন। এবং যেই কথাটি বলছিলেন যে দলীয় নেতাকর্মী, বিএনপির যে নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি গণতন্ত্রের মা হিসাবে পরিগণিত, গণতন্ত্রের মা হিসাবে চিহ্নিত। এবং কালকে তারেক জিয়া যখন তার মার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই মুহূর্তে তিনি তার পাশে ছিলেন, শেষ সময়টায় তিনি পাশে থাকার চেষ্টা করেছেন। এবং তার যে মায়ের পাশে থাকার যে আকুলতা, সেটি আমরা দেখেছি তিনি তার মায়ের যখন সংকটাপন্ন অবস্থা, হাসপাতালে ভর্তি করার পর সেই সময়টাতে আসলে তিনি দেশে ফেরার যে আকুতির কথা, সেই আকুতি জানাচ্ছিলেন। এবং তখন তিনি সেই স্পর্শটুকুর জন্য মূলত শেষ পর্যন্ত তিনি পেয়েছেন। এবং শেষ সময়টায়, মায়ের যে শেষ সময়টায় তিনি মায়ের পাশে থাকতে পেরেছিলেন, এটুকুই তার সান্ত্বনা। এবং তিনি বলছিলেন যে তিনি মাকে হারিয়েছেন, তার মা আসলে শুধু যে তার মা সেটি নয়, তিনি গণতন্ত্রের মা, এই বাংলাদেশের মা। সত্যিই তাই, তিনি বাংলাদেশের জন্য যা করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা করেছেন, সেটি প্রত্যেকেই জানে। এবং যে কোনো সময় বাংলাদেশের যখন সংকটময় অবস্থা, স্বৈর শাসন যখন, অর্থাৎ প্রয়াত তার স্বামী, খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমান যখন আততায়ীর গুলিতে নিহত হন, তারপরে যে সংকটকালীন একটি সময় তৈরি হয়েছিল, সেই সংকটকালীন সময়ে তার রাজনীতিতে আসা, সেই সংকটের সময়ে তার যে লড়াই, সেই থেকে তার যে যাত্রা শুরু, রাজনীতির যে যাত্রা শুরু, সেই রাজনীতির যাত্রা গতকালকে আসলে অবসান হয়েছে। এবং যেটি বলছিলাম যে সংকটের সময়টায়, সেই স্বৈরশাসন 90-এর স্বৈরাচারের পতন, তারপরে একটি গণতান্ত্রিক অবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় যে ফেরার জায়গাটি, তার মাধ্যমেই কিন্তু ফিরেছিল। এবং এরপরে দেশ যখন আবারও সংকটের মধ্যে পড়েছে, 1/11-এর সময় যখন আবারও একটি সংকটময় গণতন্ত্রের অগ্রযাত্রা যখন আবারও ব্যাহত হয়, তখনও কিন্তু ঠিক আগের মতোই তার যে তিনি যে কোনো কিছুতে, কোনো ষড়যন্ত্রেতে আসলে পিছপা হন না, সেই জায়গাটি তিনি আবারও প্রমাণ করেন। এবং তখনও তাকে নানাভাবে, যেটি কথিত -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এবং এর পেছনে তার যে নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা, বিএনপির কর্মীরাই কিন্তু একটা বড় শক্তি বিএনপির জন্য। এবং এই কর্মীরা যখন বিগত 17 বছর ধরে তিনি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, জেল জীবন, তাকে কারাগারেও যেতে হয়, এবং এর পরে যখন তারেক রহমানও দেশের বাইরে, সেই সময়টায় এক ধরনের এই দলটিতে, বাংলাদেশের এখন যদি বলা যায় যে সর্ববৃহৎ দল বিএনপি, সেই বিএনপি টিকে ছিল একমাত্র কর্মীদের ভরসায়। কর্মীদের যে তৃণমূলের যে কর্মীরা, সেই তাদের যে এই দলটার প্রতি যে ত্যাগ, আত্মত্যাগ, সেই আত্মত্যাগেই কিন্তু এই দলটা এই পর্যন্ত। এবং এই দলের যে কর্মীদের যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু কিন্তু পুরোটি অর্জন করেছেন বেগম খালেদা জিয়া। তার মাধ্যমে তার প্রতি যে মানুষের আবেগ, ভালোবাসা,
সেটি আসলে বলে বোঝানোর মতো নয়, ভাষা দিয়ে আসলে সেটি প্রকাশ করা যায় না। এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশও কিন্তু আমরা নানা সময়ে দেখেছি। তার প্রতি তার দলের কর্মীরা যেমন দিয়েছেন, দেশের মানুষও কিন্তু সেই ভালোবাসা দিয়েছেন। এবং তার যে আজকে অন্তিম যাত্রা, সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার দুই ধারে শত শত মানুষ, এই যে মানুষগুলো দাঁড়িয়েছে, এদের এই সব মানুষের কেউই কিন্তু দলীয় নেতাকর্মী নয়। দলীয় নেতাকর্মীদের কেউই এখানে আসেননি। শুধুমাত্র খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ারই প্রথম নারী প্রধানমন্ত্রী, তার শবদেহ যাচ্ছে, তার অন্তিম যাত্রার এই মুহূর্তটি এক নজর দেখার জন্য মানুষজন রাস্তার দুই ধারে আসলে যাচ্ছেন। এবং শেষ মুহূর্তে আসলে তাকে দেখার যে ব্যবস্থা করার, কারণ দীর্ঘদিন ধরে তিনি আসলে 1 মাস 10 দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এভার কেয়ারে। তখন প্রথমে সিসিইউ, তারপরে শেষ মুহূর্তে তার অবস্থার যখন আরও অবনতি হয়, তখন তাকে মূলত আইসিইউতে নেওয়া হয়। এবং শেষ পর্যন্ত নানা প্রচেষ্টা, প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর জন্য। এবং এই রকম প্রচেষ্টার মাধ্যমে তিনি এর আগেও এই অবস্থায়, এই সংকটময় কালীন একটি অবস্থার মধ্যে দিয়ে তিনি একাধিকবার গিয়েছিলেন। বারবার সেই চিকিৎসকদের যে নিবিড় পর্যবেক্ষণ, সেই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি কিন্তু সুস্থ হয়ে আবারও ফিরেছিলেন। এবারও নেতাকর্মীদের আশা ছিল তিনি আবারও তাদের নেতাকর্মীদের মাঝে আবারও ফিরবেন, এবং সেই আশাটুকু কিন্তু চিকিৎসকরা দিয়েছিলেন। এবং যখন তার 23 নভেম্বর যখন তিনি হাসপাতালে ভর্তি হন, 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর 27 নভেম্বর তার অবস্থা কিছুটা অবনতির দিকে যেতে থাকে এবং তার শারীরিক অবস্থা সংকটময় পরিস্থিতি তৈরি হয়। এর পরে মূলত বিদেশে নেয়ার একটি চেষ্টাও হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল দেশের বাইরে থেকে। যদিও শেষ মুহূর্তে ঠিক ওই সময়টায় চিকিৎসকরা জানাচ্ছিলেন তার যে মেডিকেল বোর্ড, তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড মূলত বারবার জানাচ্ছিলেন যে তার অবস্থার অনেকটাই অর্থাৎ সংকটময় যে জায়গাটি ছিল, সেই সংকটময় জায়গাটি থেকে অনেকটাই উত্তরণ ঘটছে। সেই জায়গা থেকে বিদেশে নেয়ার যে জায়গাটি, সেই জায়গাটির সেই সিদ্ধান্ত থেকে আসলে পরিবর্তন করা হয়। এবং মূলত তারপর থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করে। এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, দলের নেতাকর্মী যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আশায় বুক বেঁধেছিলেন যে আবারও তাদের যে নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী যাকে বলা হয়, তিনি তাদের মাঝে ফিরে আসবেন। এবং শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে তিনি গতকাল ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তার মৃত্যুতে সারা দেশে যে শোকাবহ অবস্থা, সেটি আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মাধ্যমে। আমি বারবার বলছি যে এই যে তার শবযাত্রা, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে তার এই শবযাত্রা, মূলত সামনের দিকে তাকে যেহেতু শেষ মুহূর্তের দিকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়া হয়েছে, SSF এর নিরাপত্তা বাহিনীর গাড়ি, তারপরে মূলত তাকে বহনকারী যেই গাড়িটি রয়েছে, লাল সবুজের পতাকায় মোড়ানো, চিরসবুজ বাংলাদেশের যে পতাকা, সেই পতাকার মুড়িয়েই তিনি তার যে শেষ যাত্রা, অন্তিম যাত্রা, সেই যাত্রাটি করছেন। এবং সাধারণ মানুষ আসলে তাকে দুই পাশে রাস্তায় দাঁড়িয়ে শেষ বিদায়টি দিচ্ছেন। এবং তাকে মূলত অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেখানে তার জানাজার আয়োজন করা হয়েছে। সেখানে জানাজার পরেই মূলত তার মরদেহ তাকে দাফন করা হবে। তার প্রয়াত স্বামী
জিয়াউর রহমানের যে সমাধিস্থ করা হয়েছে, যেখানে জিয়া উদ্যান নামে যে জায়গাটিতে পরিচিত, সেই জিয়া উদ্যানে জিয়াউর রহমানের যে সমাধি কমপ্লেক্স রয়েছে, সেই সমাধি কমপ্লেক্সের পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এবং এই জিয়াউর রহমান তিনি যখন একদম টকবকে তরুণ একজন ক্যাপ্টেন সেনা কর্মকর্তা, তখনই মূলত দিনাজপুরের জন্ম নেয়া এক পুতুল, যাকে নাম দেওয়া হয়েছিল, দেখতেও তিনি পুতুলের মতো ছিলেন, সেই পুতুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং এরপরে তাদের কলজুয়ে 2 সন্তান, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। এবং এই যে খালেদা জিয়ার যে 43 বছরের রাজনীতি, এই রাজনীতির পথ কিন্তু ততটা মসৃণ ছিল না। নানা সময়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাকে কিন্তু এই রাজনীতি করতে হয়েছে। এবং এই রাজনীতির এই দীর্ঘ যাত্রায়, এই 43 বছরের যাত্রায়, এই 43 বছরের রাজনৈতিক জীবনে তিনি পুরো সময়টি আসলে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। এবং এই সময়টাই, এই যে তার দীর্ঘ সংগ্রামে তিনি একে একে তার স্বামীকে হারিয়েছেন, আততায়ীর গুলিতে তার স্বামী বুক ঝাঁঝরা করে দেয়া হয়। এবং এরপরে তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তো কোকোকেও আসলে তিনি হারান। এবং শেষ সময়টা, অর্থাৎ কোকোর প্রয়াণের সময় আসলে তিনি পাশে থাকতে পারেননি। এই যে একজন মায়ের সন্তানের কাছে থাকা, মৃত্যুর সময়টাই যে মায়ের কাছে থাকা, সেই সময়টাই আসলে সেই জায়গাগুলো তিনি পাননি। এবং শেষ সময়টায় তিনি তার যখন সংকটময় অবস্থা, তার যখন শারীরিক অবস্থা শয্যাশায়ী, তিনি যখন বিছানায় শয্যাশায়ী, সেই সময়টাই আসলে তার যে বড় সন্তান, তার বেঁচে থাকা একমাত্র সন্তান তারেক রহমান, তিনিও কিন্তু যে তার পাশে থাকতে পেরেছিলেন সেটিও নয়। কারণ তার সন্তানকে 2008-এর দিকে, অর্থাৎ ওই সময় যে 111 সরকার, সেই 111 সরকারের সময়ে যে -2 কথিত -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলার সেই সময়কার কথিত যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়, নির্বাসিত জীবনযাপন করতে হয়। এবং সে কারণে এই পুরো সময়টাই, দীর্ঘ 17 বছর একাকী এই দলটির এই নেত্রীদের জন্য, এই দেশের জন্য তিনি এই বাংলাদেশে থেকে গিয়েছেন। একা, কোনো সন্তান নেই, পরিবারের স্বজনরাও আশেপাশে কেউ ছিল না। কিন্তু তিনি তারপরেও সন্তানকে, তিনি বলেছিলেন যে তিনি এই দেশেই মরতে চান, এই দেশেই তার সবকিছু। এই যে তার দেশের প্রতি মায়া, এই যে তার দেশের প্রতি ভালোবাসা, এবং এই ভালোবাসার কারণেই, এবং নেতাকর্মীদের, বিএনপি নেতাকর্মী, দেশের মানুষ, প্রত্যেকটি মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই তিনি তার যে আজীবনের রাজনীতি, সেই রাজনীতিটুকু করেছেন। এবং এর প্রতিদানও কিন্তু বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ দিচ্ছে। এবং সেটিরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তার যে মরদেহবাহী যে অন্তিম যাত্রা, সেই যাত্রায় আমরা সারথি হয়েছি। এবং রাস্তার 2 ধারে এখন পর্যন্ত কামাল আতাতার যে সড়কটি রয়েছে, সেই সড়কটি পার হয়ে কাকুলি যে মোড়টি, কাকুলি মোড়ের কাছাকাছি এই মুহূর্তে তাকে বহনকারী যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি এসে পৌঁছেছে। রেজা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে বহনকারী, তার মরদেহ প্রিজার্ভ ভ্যানটি বহনকারী গাড়িটি কাকুলি যে মোড়টি রয়েছে, কাকুলির মোড়টি ক্রস করছে। এবং এটি হয়ে আমাদের কাছে যেই তার রুট প্ল্যান, জানাজার যে জায়গাটি, জানাজার জায়গায় যাওয়ার যে রুট প্ল্যান, সেই রুট প্ল্যান অনুযায়ী
এই মুহূর্তে সেটি বনানীর যে রোডটি রয়েছে, বনানী থেকে মহাখালীর দিকে যাওয়ার সেই রোডটিতে, এবং এখান থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি হয়ে মূলত জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেটটি রয়েছে, 6 নম্বর গেটের দিয়ে তাকে জাতীয় সংসদ ভবনের প্রবেশ করানো হবে, এবং সেখানেই তার জানাজার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটুকু করা হচ্ছে। আমরা দেখছি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যেই গাড়িবহর সেটি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে, এবং লাল সবুজের পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানে সেটিতে করে তাকে নেওয়া হচ্ছে, এবং সেই ফ্রিজার ভ্যানে যে লাল সবুজের প্রত্যাশাই লাল সবুজে যে বাংলাদেশ সেই প্রত্যাশাই করতেন বেগম খালেদা জিয়া, এবং সেই প্রত্যাশার প্রাপ্তি হিসেবে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা, তিনি পেয়েছেন অকুণ্ঠ সমর্থন। 80-র দশকে যখন রাজনীতিতে আসেন, একজন সাধারণ গৃহবধূ ছিলেন তার আগে, তার সেই রাজনীতির পথটা খুব মসৃণ ছিল না, খুব সহজ ছিল না, ছিল অনেক বন্ধুর অনেক কঙ্কটাতীর্ণ, এবং সেটিকে আসলে তিনি সহজ করেছেন শুধুমাত্র মানুষের ভালোবাসায়, এবং তার এই পুরো সমর্থনটি জেগেছে তার ব্যক্তিত্ব সম্পন্ন যেই মেধা এবং যে প্রজ্ঞা, এবং একই সাথে তিনি যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, সেই গুণগুলোই, ব্যক্তি চরিত্রের গুণগুলোই তাকে আলাদা করেছে, নেত্রী হিসেবে আলাদা করেছে, নেতৃত্ব দানের কৌশলগুলোই তাকে আসলে আলাদা করে দিয়েছে, এবং সে কারণেই শেষবারের মতো সেই মানুষের ভালোবাসায় সিক্ত হতে যাচ্ছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন সংসদ ভবন এলাকায় যাচ্ছেন। এই সংসদে বসেই কিন্তু মানুষের কথা বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন, যে বাংলাদেশ বিনির্মাণের, অর্থাৎ এই যে আজকে সংসদে গণতান্ত্রিক ধারার কথা বলছেন, নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা তৈরি করার যে প্রয়াস, সেটি কিন্তু শুরু হয়েছিল 90 দশকের শুরুর দিকে, এবং সেই 90 দশকের শুরুর আগে ঠিক 9 বছর কিন্তু তাকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরবে বলে, এবং সেখানে তিনি কোন ধরনের আপোষ করেননি, যে কারণেই না মানুষ তাকে বলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এবং সেই খালেদা জিয়ার অন্তিম যাত্রা এই মুহূর্তে আমরা দেখছি গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেটি এই মুহূর্তে মহাখালী ব্রিজের কাছাকাছি রয়েছে, এবং সেটি তারপর পরেই জাহাঙ্গীর গেট হয়ে সেটি বিজয় সরণি ধরে পৌঁছাবে মূলত জাতীয় সংসদ ভবনের এলাকায়, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে। সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ। আমরা দেখছিলাম সহকর্মীদের বিভিন্ন ছবিতে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় নেত্রীকে, দেশের নেত্রীকে দেখবার জন্য, শেষবারের মতো বিদায় জানানোর জন্য তারা এসে জড়ো হয়েছেন। সেই জড়ো হওয়ার সাথে ভালোবাসা আছে, শোক আছে, এবং সেই শোককে আসলে তারা শক্তিতে পরিণত করতে চান, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে। আমরা দর্শক গতকাল থেকে আমরা বিভিন্ন দেশের তো বটেই, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছিলাম খালেদা জিয়া তার শেষ যে বক্তব্যে সেখানেও কিন্তু বলেছিলেন যে দেশ গঠন করতে হবে প্রজ্ঞা, মেধা, ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার মাধ্যমে আসলে বিনির্মাণ করতে হবে পুরো বাংলাদেশ। 56,000-এর সেই পুরো বাংলাদেশ, লাল সবুজের সেই পুরো বাংলাদেশটিকে তিনি যতটা আপন ভেবেছেন এবং বলেছেন এই বাংলাদেশই তার শেষ ঠিকানা, এই বাংলাদেশই তার শেষ ঠিকানা, এবং এই দেশের মানুষ, এই দেশের মাটি, এই দেশের মানুষ তার একমাত্র স্বজন। সেই দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না, তিনি কোথাও যাননি, এই বাংলাদেশেই ছিলেন, সেই বাংলাদেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার অন্তিম যাত্রা, অনন্ত যাত্রা চলছে, এবং শেষবারের মতো তিনি গণমানুষের কাছে যাচ্ছেন। কত কত ভাষণ দিয়েছেন, কত কত দেশের আনাচে কানাচে ঘুরেছেন, একদিনে প্রায় 30টিরও বেশি বক্তব্য রেখে, জনসভায় বক্তব্য রেখে তিনি রেকর্ড করেছিলেন।
এবং 2 দিনে সেই জনসভায় যে এমন রেকর্ড, একজন একটি দলীয় প্রধান হিসেবে বক্তব্যের এমন রেকর্ড খুব কমই আছে। সে কারণেই না আন্তর্জাতিক গণমাধ্যমগুলোই হয়তো আলাদা করে, বিশেষ করে এই খালেদা জিয়ার যে প্রয়াণকে তারা স্মরণ করে বারংবার বিভিন্ন সংবাদ ছাপিয়েছে। এবং এই দক্ষিণাঞ্চলেও বলা হয় যে দেশের এই অর্থাৎ দক্ষিণ এশীয় অঞ্চলে তার যে প্রভাব সেটিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বেরও দ্বিতীয় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি 1946 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার দীর্ঘ এই জীবনে, অর্থাৎ 79 বছরের এই জীবনে 1960 সালে তিনি এসএসসি পাশ করেন এবং সে বছরই বিয়ে হয় সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে। এবং তিনি দীর্ঘ 21 বছরের তার সংসার জীবন ছিল। সেখানে তার 2 জন পুত্র আরাফাত রহমান এবং তারেক রহমান, তাদের নিয়ে তাদের সেই সংসার ছিল। 81 সালের পরে, অর্থাৎ 1960 সাল থেকে 1981 সাল পর্যন্ত দীর্ঘ সংসার জীবন শেষ হয় স্বামী হারানোর মধ্য দিয়ে। মূলত একটি ব্যর্থ অভ্যুত্থানের, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি তার স্বামীকে হারান, অর্থাৎ তখনকার সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শহীদ হন। এবং তারপরে সামরিক শাসন আসলে চলে আসে পুরো বাংলাদেশে। এবং দলের যে মধ্যে, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই দলটিকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার হাতে গড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দলটি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এবং সেই দলটিরকে নেতৃত্ব শূন্য অবস্থায় যিনি হাল ধরেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে হয়ে গেলেন দেশনেত্রী, মানুষের নেত্রী, এবং যিনি গণমানুষের কথা, ভাগ্য উন্নয়নের কথা বারংবার বলেছেন। এবং 1981 সালে স্বামী হারান, 82 সালে সাধারণ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। 1983 সালে ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 1984 সালে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং তাকে বলা হতো দেশ নেত্রী, আপসহীন নেত্রী, যেই তকমা তিনি তার ব্যক্তিত্ব সম্পন্ন মেধা এবং প্রজ্ঞায় পেয়েছেন। এবং 7 জানুয়ারি তাকে আসলে লন্ডনে, 7 জানুয়ারি শেষবার তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানেই তার পুত্রের সাথে, অর্থাৎ তারেক রহমানের সাথে সময় কাটিয়েছেন বেশ প্রাঞ্জলভাবে। এই মুহূর্তে দর্শক দেখছিলাম যে গাড়িবহরটি ক্রমান্বয়ে এগিয়ে চলছে, গণমানুষের দিকে যাচ্ছেন খালেদা জিয়া। সেই গাড়িবহর রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, আমরা শুনবো তার কথা। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খুব কাছাকাছি নিশ্চয়ই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের পতাকায় মোড়ানো খালেদা জিয়ার যে ফ্রিজার ভ্যানটি, সেটি ক্রমান্বয়ে এগিয়ে চলছে মানিক মিয়া এভিনিউর দিকে। সেই গাড়িবহরের দিকে চোখ রয়েছে পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটির এই বাংলাদেশে, মানুষের এই বাংলাদেশে সবাই নিশ্চয়ই দেখছেন তার এই শেষ অন্তিম যাত্রা। সবুজ, আপনি রয়েছেন সেখানে, কি দেখছেন? দুপাশে অনেক মানুষও রয়েছে। খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িবহরটি প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ে অতিক্রম করছে এবং এরপরেই বিজয় সরণি হয়ে মূলত জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবে। এবং এই যে তার যে শোভাযাত্রা, অন্তিম যাত্রা, সেই অন্তিম যাত্রায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার প্রতি যে মানুষের ভালোবাসা, সেই ভালোবাসা পুরো সড়ক জুড়ে। এত বেশি নিরাপত্তা, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ এর নিরাপত্তা, এরপরে পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ডের যে নিরাপত্তা, সেই প্রেসিডেন্ট গার্ডের নিরাপত্তা, বিজিবি, পুলিশ, এত কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও মানুষ কিন্তু শেষ বিদায়টুকু জানানোর জন্য, সেই শেষ বিদায়টুকু জানানোর জন্য শত শত হাজার মানুষ রাস্তার দুই ধারে থেকে গাড়িবহরটি বের হয়।
তাকে শেষ বিদায় জানাচ্ছেন। এবং প্রথম দিকে গাড়িবহর যখন কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল তখন মানুষজন কিন্তু তার পিছু পিছু হাঁটার চেষ্টা করছিল, তার গাড়িবহরের সাথে সাথে হাঁটার চেষ্টা করছিল। এবং আপনি এখনো দেখছেন যে তার যে জানাজার আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে এর মধ্যেই মানুষে তার জানাজায় অংশ নেয়ার জন্য যে মানুষ সারা দেশ থেকে আসলে মানুষ এসছে এবং কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখনো কিন্তু মানুষ আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। এখন বিজয় সরণির যে একেবারে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের পা হয়ে মূলত গাড়িবহরটি এই মুহূর্তে মোড় নিচ্ছে এবং এরপরে মূলত 6 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে মূলত প্রবেশ করার কথা রয়েছে। এবং মানুষজন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তিনি সারা জীবন যেই মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন, তার সারাটি জীবন অতিবাহিত করেছেন এই মানুষগুলোর পেছনে। সেই মানুষগুলো তাকে শেষ বিদায় জানানোর জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়েছেন, তাকে ভালোবাসা জানানোর জন্য। এবং এটি আসলে বলে বোঝানোর মতো নয়। মানুষের তার প্রতি যে আবেগ, তার প্রতি যে ভালোবাসার জায়গা, সেই জায়গাটি অনন্য এবং সেটি তিনি এই মানুষগুলোর জন্য যা করেছেন তার প্রতিদান হিসাবে এইটুকু পাওয়ার তিনি পেতেই পারেন এবং সেটি তিনি পাচ্ছেন। অর্থাৎ একজন মানুষের মৃত্যুর আগে, মৃত্যুর সময়টায় যেই ভালোবাসাটুকু দরকার, যেই মানুষের ভালোবাসার জন্য তিনি সারা জীবন তার রাজনীতি করেছেন, সেই দেখতে পাচ্ছেন জাতীয় 6 নম্বর যে গেটটি রয়েছে সেই 6 নম্বর গেটটি দিয়ে এর মধ্যেই তার যে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি সেটি প্রবেশ করেছে এবং এক পাশে রাস্তাটি দিয়ে তার মরদেহ সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে ঢুকছে। অন্যদিকে হাজারো মানুষ, এখানে যে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন, তাকে শেষ বিদায় জানানোর জন্য এসেছেন, তাকে তার প্রতি ভালোবাসা জানানোর জন্য এসেছেন। এবং এই চিত্রটি আসলে যেটি বললাম, তিনি যখন গুলশানের বাসা থেকে বের হন তখন থেকে মানুষের যে যাত্রা, সেই তাকে ভালোবাসা। দর্শক, আমরা দেখছিলাম ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহবাহী যেই গাড়িবহর সেটিতে, এবং সেটিতে বেশ নিরাপত্তা বলয় রয়েছে সামনের অংশে, এবং তারপর পরেই মূলত লাল সবুজের পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানটি রয়েছে সেই ফ্রিজার ভ্যানে রয়েছে খালেদা জিয়ার মরদেহ, এবং তার পরপরই পরিবারের সদস্যদের জন্য লাল সবুজের পতাকায় মোড়ানো আরও একটি বাস রয়েছে যেটি একটু ছোট আকৃতির, এবং তারপরে সবার আগে বাংলাদেশ খচিত আরেকটি বাস রয়েছে যেখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে বিএনপির, সেখানে অবস্থান করছে। সেই গাড়িবহরের চিত্র ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে এবং দক্ষিণ প্লাজায় দিকে সেই গাড়িবহর যাচ্ছে একের পর এক, এবং এখানে লাখো মানুষের উপস্থিতি। ধর্মীয় রীতি অনুযায়ী তারা সকলে এসে জানাজায় অংশ নেবেন, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের দোয়া মোনাজাতের জন্য বিভিন্ন কোরআন তেলাওয়াত হচ্ছে, এবং প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য, তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য এসে হাজির হয়েছেন। যিনি বাংলাদেশের নেত্রী, দেশ নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং
তার অনন্ত লোকে অনন্ত যাত্রায় সামিল হবার জন্য, সারথি হবার জন্য দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই মানুষ এসেছেন। আমরা দেখেছি শুধুমাত্র দেশের গণ্ডি নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ থেকে যারা বিভিন্ন বর্ষিয়ান নেতারা এবং সেখানকার সরকার প্রধানদের প্রতিনিধিরাও কিন্তু এখানে এসেছেন। আজকে এই জানাজায় অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের প্রতিনিধি এবং তারপরে তার যে অনন্ত যাত্রার যে আনুষ্ঠানিকতা সেখানে সামিল হয়েছেন আমাদের বেশ কয়েকটি প্রতিবেশী দেশের প্রতিনিধিরাও, অর্থাৎ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ ইতিমধ্যে এসে বাংলাদেশে পৌঁছেছেন এই আনুষ্ঠানিকতায়। অর্থাৎ এই যে আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ জানাজার পরে তাকে বিদায় জানানোর যে দাফন প্রক্রিয়া, এই সকল যাত্রায় মূলত যুক্ত হওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে রয়েছে। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সংসদ ভবন এলাকায় এসে জড়ো হয়েছে এবং আমরা ধারণা করতে পারছি হয়তো এটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম একটি জমায়েত, যেটির মাধ্যমে আসলে জানাজা সম্পন্ন হবে আর অল্প কিছুক্ষণ পরেই। সেখানে তিল ধারণের ঠাঁই নেই। ইতিমধ্যে বিভিন্ন দেশের প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছে সেই সংসদ ভবন এলাকায়। আমাদের সহকর্মীরা সেই সংবাদের খুঁটিনাটি তুলে ধরছেন আপনাদেরকে, সেটি জানাতে এই মুহূর্তে সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত হচ্ছেন সেই সংসদ ভবনের সামনে থেকেই, এবং সেখানে গণমানুষের নেত্রী যেখানে রয়েছেন এবং এই বিশাল জমায়েতের কথা জানাবেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। দর্শক দেখছিলেন গণমানুষের উপস্থিতি, তাদের গণমানুষের নেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর যে অন্তিম অপেক্ষা সেটি আসলে শেষ হবে। সেই অপেক্ষমান অবস্থায় পুরো বাংলাদেশ রয়েছে। লাল সবুজের পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানটি রয়েছে সেখানে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাবে গণমানুষ। সেই মরদেহ ইতিমধ্যেই সংসদ ভবন এলাকায় পৌঁছেছে। সেই সংসদ ভবন, যেই সংসদে তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সংসদ ভবন যেই সংসদে তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সেই সংসদ ভবন যে সংসদ ভবন থেকে তিনি সাধারণের কথা বলেছেন, সাধারণের উন্নয়নের জন্য তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। এই মহান জাতীয় সংসদে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 1981-তে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি গৃহবধূ থেকে রাজনীতিক হয়েছেন সেটি ঠিক, কিন্তু তারও আগে তিনি রাজনীতিকে দেখেছেন খুব নিবিড়ভাবে। নিজের ঘরে তার স্বামী জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, তখন তিনি যেমন সেই রণাঙ্গনের দুঃসহ দিনগুলো দেখেছেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেখেছেন, কারাবন্দী হয়েছিলেন সেই সময়। পরবর্তীতে 7 নভেম্বরে জাতীয় বিপ্লব সংহতি দিবসের মতো রাজনৈতিক নানান পট পরিবর্তনও দেখেছেন তার স্বামীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা। সেই খালেদা খানম পুতুল বেগম খালেদা জিয়া হয়ে যান বাংলাদেশের ফার্স্ট লেডি। আমরা নেতা কর্মীদের এই উপচে পড়া ভিড় দেখছি, আমরা একটু কথা বলতে চাই। যুব দলের সভাপতি মোনায়েম মুন্না, তিনি যুক্ত হচ্ছেন। আজকের দিনে এই যে মানুষের এত ঢল, কেন আসলে এই ঢল? আসলে কিন্তু আমরা খুবই মর্মাহত অবস্থায়, মানসিকভাবে খুবই, আপনি বুঝতেই পারছেন যে আমাদের অবস্থাটা কি। আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ক্ষেত্রে জিয়া পরিবারের যে অবদান, বিশেষ করে আপনার এই যে এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা এবং সমস্ত লোভ প্রলোভনকে উপেক্ষা করেই, শত নির্যাতনকে উপেক্ষা করেই কিন্তু উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই, কোনো ফ্যাসিস্টের সাথে, কোনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেন নাই। এই মানুষটি সাধারণ মানুষের অন্তরে, হৃদয়ে, মনে একদম স্থান করে নিয়েছেন। আজকে যে মানুষের ঢল দেখছেন, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ।
সারা পৃথিবীর বিশ্ব নেতারা তার জন্য শোক প্রকাশ করেছে। ইভেন আপনি জাপানের মেট্রো রেলে আপনি দেখেছেন যে সেখানে স্ক্রিনে খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারা যে শোক প্রকাশ করেছে সেটা ভেসে উঠছে। সারা পৃথিবী থেকে শোক প্রকাশ করেছে, অনেক রাষ্ট্রনেতা আসছেন, অনেক দেশের প্রতিনিধি আসছেন, সাধারণ মানুষও আসছে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। আপনার কাছে কি মনে হয় নুরুল ইসলাম নয়ন, আপনি যদি বলতেন যে এই যে সাধারণ মানুষ, মনে হয় মুন্না যেমনটি বলছিলেন যে তাদের আত্মত্যাগ বা সংগ্রামের এক ধরনের বহিঃপ্রকাশ ঘটছে এই মানুষের ঢল, এই ঢল আসলে নতুন করে শক্তি যোগাবে কি? ধন্যবাদ। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। তিনি তার নেতৃত্ব দানকালীন সময়ে কখনো তিনি ভুল করেননি। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। যেমন 96 নির্বাচনের সময় তিনি মানুষের পক্ষ নিয়েছেন, 90 গণ অভ্যুত্থানে তিনি মানুষের পক্ষ নিয়েছেন, 96তে একটি সম্ভাব্য যখন কু হওয়ার সম্ভাবনা ছিল তখন তিনি মানুষের পক্ষ নিয়েছেন, এবং গত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে তিনি মানুষের চোখের ভাষা বুঝেছেন, মানুষের পক্ষ নিয়েছেন। অর্থাৎ তিনি সংগ্রাম করতে করতে আপসীর নেতৃত্বে পরিণত হয়েছেন। একইভাবে গণতন্ত্রের জন্য তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার সংগ্রামে তিনি মাদার অফ ডেমোক্রেসি হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক এক বক্তব্যতে বলেছিলেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রে বেগম খালেদা যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু নারী শিক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন তার জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যাই হোক, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার যে সংগ্রাম, তার যে প্রেরণা এবং তার কাছ থেকে আমাদের শিক্ষা আগামী দিনে এ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং গণতান্ত্রিক সংগ্রামে সফল হওয়ার জন্য আমাদেরকে পাথেয় যোগাবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। যেই সংগঠনটি মূলত এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে রাজপথে ব্যাপকভাবে সক্রিয় ছিল বিগত দিনের আন্দোলনে, রাজপথে গণতন্ত্র কিংবা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। যে কথা বলছিলাম রেজা এর আগে, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামীকে দেখেছেন খুব কাছ থেকে, কি করে বাংলাদেশের জন্য ভেবেছেন তিনি, কি করে বাংলাদেশের রাজনৈতিক নানান ঘটনার প্রবাহে তিনি সম্পৃক্ত ছিলেন। সেই গৃহবধূ একসময় ফার্স্ট লেডি হলেন। পরবর্তীতে তার প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্বামী যখন নিহত হলেন, খুন হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তারপরেই সাধারণের চাপে, নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে তিনি দলের নেতৃত্বে, এরপর যে রাজপথে তার যে ধারাবাহিক সংগ্রাম, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা, একটা প্রতিশ্রুতি বা কমিটমেন্টের জায়গা, সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য উদাহরণ। তিনি নিজের যে অবস্থানটা স্পষ্ট করেছিলেন, গণতন্ত্র মানে সাধারণের, জনগণের আইন শাসন প্রতিষ্ঠা করা বা জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা, বা জনপ্রতিনিধি তারাই হবে যারা সুষ্ঠু ভোটে নির্বাচিত হবে সাধারণ জনগণের বিবেচনায়। সেই জনপ্রতিনিধির মধ্য দিয়ে রাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করা, উন্নয়ন, আইন সেসব বাস্তবায়ন করা, এই যে বিশ্বাস আর আস্থার জায়গাটা, এই যে প্রতিশ্রুতির জায়গাগুলোতে তিনি কখনো আপোষ করেননি, আর তাই তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন। 91 প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, যিনি চালু করেছেন দেশে সংসদীয় শাসন ব্যবস্থা, যে সংসদীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সরকার পরিচালনার নীতিতে এক নতুন মাইল ফলক হয়ে উঠেছিল। আর তখনই তিনি নারী শিক্ষার ক্ষেত্রে, যেমনটি যুব নেতৃবৃন্দ বলে গেলেন, যে নারী শিক্ষার এক অনন্য উদাহরণ, কিংবা বাংলাদেশ আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে, সেই জায়গাটায় বেগম খালেদা জিয়ার সেই অবদানকে অস্বীকার করার কোনো উপায় বা সুযোগ কোনোটিই নেই। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে কী করে শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তিনি ফুড ফর এডুকেশন চালু করেছিলেন। অর্থনীতিতে নতুন নতুন
তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। গার্মেন্টস শিল্পের প্রসার, গার্মেন্টস শিল্পে সহ অন্যান্য খাতে কর্মসংস্থানের জন্য তার যেই কর্মকাণ্ড বা উদ্যোগ ছিল, সেটি বাংলাদেশকে আজকে একটা অর্থনৈতিক ভিত্তির জায়গা তৈরি করে ফেলছিল। এরপর 96 একটি নির্বাচন হলো, যেই নির্বাচন নিয়ে সমালোচনা ছিল, কিন্তু তিনি সেই সমালোচনাটাকে প্রাধান্য দিয়েছিলেন। দাবি উঠেছিল আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। আজকে যেই পতিত সরকার, সেই তারা রাজপথে আন্দোলন করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই আন্দোলনকে সমর্থন বা সম্মান জানিয়েছিলেন এবং গুরুত্ব দিয়েছিলেন জন আস্থার উপর। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে বেগম খালেদা জিয়া ক্ষমতার প্রলোভনে, ক্ষমতার লোভে, ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টায় রাষ্ট্রের সব যন্ত্রগুলোকে ব্যবহার করে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নিপীড়ন নিষ্পেষণের পথে হাঁটেননি। তিনি সহমর্মিতা, সৌজন্যতা সেসবের প্রদর্শনের মধ্য দিয়ে তিনি একটা স্থিতিশীলতায় বিশ্বাস করতেন।